চারদিকে খুব ঝড় উঠেছে। প্রচুর বাতাস শুরু হয়েছে। অন্ধকার আকাশে চাঁদটাও যেন মেঘের সাথে লুকোচুরি খেলছে। ঠান্ডা শীতল হাওয়া যেন ছুঁয়ে যাচ্ছে ধীর পায়ে এগিয়ে চলা জেরিনকে। বন্ধু শাওনের কাছে যেতেই হাতে ধরিয়ে দেয় কক্সবাজার যাওয়ার বাসের টিকিট। হলুদের সাজে দাঁড়িয়ে থাকা জেরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরে বন্ধু শাওনকে। ধন্যবাদ জানিয়ে মৃদু হেসে বন্ধু শাওনকে বিদায় জানিয়ে বাসে উঠে যায় জেরিন। নিশ্চুপে নিজের সিটে বসে জানালা দিয়ে বন্ধু শাওনকে হাতের ইশারায় আবারও বিদায় জানায়। চোখ বন্ধ করে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বাসের প্রায় লোকজন চোখ বড় করে তাকিয়ে আছে জেরিনের দিকে। জেরিন তা ভালো করেই বুঝতে পারছে। বাস ছাড়তেই নিজেকে এই মুহূর্ত মুক্ত মনে হচ্ছে, কিন্তু সামনে কি হবে ভাবতেই চিন্তার ছাপ পড়ে গেছে মুখে। আর ভাবতে ভালো লাগে না তার সাথে হয়ে যাওয়া ঘটনা। মা বাবাকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারেনি জেরিন। হাসানকে কোনোদিন স্বামী হিসেবে সে মানতে পারবে না। বাল্যবিবাহের শিকার হলেও জেরিন মানে 18 বছরের আগে আইনগত এই বিয়ে মিথ্যে, আর তার কোনো মূল্য নেই জেরিনের কাছে। তাই সে কখনোই এই বিয়ে মানে না। পারিবারিকভাবে 18 বছর হওয়ার পর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিল সবাই। জেরিন ভাবে বুঝতে পেরে 18 হওয়ার আগেই অনুষ্ঠান করবে বলে সিদ্ধান্ত নেয়। অনেক বুঝিয়েছিল 18 হতে এখনও 1 মাস লাগবে, কিন্তু শুনেনি কেউ। আজ গায়ে হলুদ শেষে সবার আড়ালে নিশ্চুপে মাকে চিঠি লিখে পালিয়ে আসে জেরিন। বন্ধু শাওন সব জেনে সাহায্য করে জেরিনকে পালাতে। বেশ কয়েকদিন ধরেই পরিকল্পনা করে রাখে দুজন। আগে বন্ধুকে দিয়ে টিকিট কেটে রাখে সে। আসার সময় শাওন নিশ্চিন্ত থাকতে বলে কিছু টাকা হাতে ধরিয়ে দেয় জেরিনের, আর ভরসা দেয় এখানে সব সে সামলে নিবে। সারা বাড়িতে হইচই লেগেছে। জেরিনকে কোথাও খুঁজে পাচ্ছে না কেউ। জেরিনের রুমে বসে স্তব্ধ হয়ে বসে আছে জেরিনের মা নাজমুন বেগম। চিঠি পড়ে স্পষ্ট বুঝতে পারছে জেরিন আর ফিরবে না। আলোকিত বাড়িতে যেন নিমিষেই অন্ধকার নেমে আসে সবার চোখে মুখে। জেরিনের বাবা জসিম সাহেব গম্ভীর মুখ নিয়ে বসে আছে জেরিনের রুমে। উনার পাশে বসে আছে নাজমুন বেগম। তাদের ঘিরে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জেরিনের মামা মামি, খালা খালু, চাচা চাচি সবাই। জেরিনের এমন কাজের কোনো মানেই খুঁজে পাচ্ছে না কেউ। সবাই না জানলেও জসিম সাহেব, নাজমুন বেগম ভালোই জানে এর কারণ। নীরবতা ভেঙে জেরিনের মামা লতিফ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, জেরিনের যদি কাউকে পছন্দ থাকতো আমাদের বলতে পারতো, কিন্তু এই শেষ মুহূর্তে এইভাবে। লতিফ সাহেবকে থামিয়ে দিলেন ওনার স্ত্রী সেলিনা। শান্ত কণ্ঠে বললেন, যা হবার তা হয়েছে, কিন্তু হাসানদের কি জবাব দিব আমরা? জেরিনের মায়ের চাচাতো ভাই নাজমুল ইসলাম। অতি বন্ধুত্বপ্রিয় সম্পর্ক জেরিনের সাথে। জেরিনের পালিয়ে যাওয়ার কারণ কিছুটা হলেও উনি আঁচ করতে পারছেন। শান্ত কণ্ঠে বললেন, জেরিন কোনো কারণ ছাড়া এইভাবে বাড়ি থেকে পালানোর মেয়ে না সে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। এতক্ষণ সবার কথা শুনছিল নাজমুন বেগম। এবার রাগী কণ্ঠে বললেন, পালিয়ে যাওয়া কিসের কারণ? হাসান কি খারাপ ছেলে যে বিয়ে হলে খেয়ে ফেলবে? পালিয়ে যাওয়ার আগে কি একবারও আমাদের সম্মানের কথা মনে পড়েনি? জসিম সাহেব স্ত্রীর কথা শুনে আর চুপ থাকতে পারলেন না। কঠিন গলায় বললেন, চুপ, যা হওয়ার ছিল হয়ে গেছে। শুধু মান সম্মানের কথা ভাবলে তো হবে না, কাল কি বলবে ওদের সেটা ভাবো। কথার মাঝেই জেরিনের বড় খালু বলে ওঠেন, আচ্ছা, ওর বন্ধু শাওন? হ্যাঁ, শাওন ছেলেটা কোথায়? সন্ধ্যায় তো দেখলাম খুব নাচানাচি করছিল হলুদে। জেরিনের সাথে তো সেও গায়েব। আচ্ছা, আবার ওর সাথে। কথাটা শেষ না হতেই শাওন হাজির হয়। নাজমুল শাওনকে উদ্দেশ্য করে বললেন, এই তো শাওন। শাওন বেশ বুঝতে পারছে এখানে কি চলছে, তবুও স্বাভাবিক রাখার চেষ্টা করছে নিজেকে। নাজমুন বেগম শাওনের কাছে এগিয়ে যায়। কিছুটা রাগী গলায় বললেন, শাওন, সত্যি করে বলো জেরিন কোথায়? শাওন কিছুটা অপ্রস্তুত হওয়ার চেষ্টা করে বলে, জেরিন কোথায় মানে? কি হয়েছে আন্টি? নাজমুন বেগম
কিছু বলবে তার আগেই জসিম সাহেব বললেন, দেখো শাওন, হলুদের পর রুমে এসে দেখি জেরিন নেই। এই চিঠি রেখে পালিয়ে গেছে। তুমি যা জানো সত্য করে বলো। শাওন অবাক হওয়ার চেষ্টা করে বলে, পালিয়ে গেছে মানে? দেখুন, আমি জানি না জেরিন কোথায়। নাজমুন বেগম এবার কঠিন গলায় বললেন, শাওন, আমি ভালো করে জানি তুমি সব জানো। এটা মান সম্মানের কথা। প্লিজ বলো জেরিন কোথায়, না হলে কাল কারো কাছে মুখ দেখাতে পারবো না আমরা। শাওন জানে কিন্তু বলবে না। জেইনের জন্য এই কাজটা করতেই হবে তার। জেইনের একমাত্র বন্ধু শাওন, যাকে চোখ বন্ধ করে ভরসা করে জেরিন। শাওনের কাছেও জেরিন তাই। সবসময় বিপদে পাশে থাকে জেরিন। আজ না হয় জেরিনের সুখের জন্য মিথ্যে বলুক সবাইকে। শাওন চিন্তিত হওয়ার চেষ্টা করে বলে, আন্টি, যদি জানতাম তাহলে এখানে না এসে অন্য কোথাও যেতাম। আর জেরিন পালিয়েছে নিশ্চয়ই, ও এ বিয়ে করতে চায় না। এখন যদি আপনি জোর করে বিয়েটা দিতেন, তখন যদি পালিয়ে যেত, মান সম্মানে কি থাকতো আন্টি? নাজমুন বেগম কিছুটা শান্ত হয়ে বিছানায় বসেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, জেরিনকে খুঁজতে গাড়ি বের করো। সবাই নাজমুন বেগমের দিকে চেয়ে আছেন। শাওন কিছুটা ভয় পেলেও সে জানে জেরিনকে খুঁজে পাওয়ার চান্স নেই। জেরিন হয়তো অনেকটা পথ চলে গেছে এখন। নাজমুন বেগম আবারও বললেন, জলদি গাড়ি বের করো। নিশ্চুপে ঘুমিয়েছিল জেরিন। পাশে বসে থাকা কারো কথায় জেগে ওঠে জেরিন। চোখ খুলে অন্ধকারে আবছা আলোয় দেখে এক ভদ্রলোক ডাকছে তাকে। একটু নড়েচড়ে লোকটির দিকে তাকায়। লোকটি বলেন, একটু বিরতি দিয়েছে মা, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু খাওয়া হয়নি তোমার। চাইলে এখানে একটু ফ্রেশ হয়ে কিছু খেতে পারো। জেরিন জানালা দিয়ে বাইরে চোখ রাখে। একটা রেস্টুরেন্ট, সবাই নেমে যাচ্ছে। নামার ইচ্ছে না থাকলেও কিছু একটা ভেবে বলে, জি ধন্যবাদ। লোকটির নামতেই ধীর পায়ে হাঁটতে থাকে জেরিন। চারপাশে চোখ বুলিয়ে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানির ছিটকা দিয়ে বেরিয়ে আসে। বাড়িতে কি জানি হচ্ছে এখন। শাওনকে কি একটা কল করবে এখন? আবার যদি কোনো সমস্যা হয়? দ্বিধার মাঝেই শাওনই কল করে। কিছু না ভেবে জলদি রিসিভ করে। তুই ঠিক আছিস? জেরিন ব্যস্ত হয়ে বলে। তুই ঠিক আছিস তো? শাওন মৃদু হাসে। হেসে বলে, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস কিনা সেটা বল। জেরিন পানির গ্লাস থেকে পানি খেতে খেতে বলে, আমি ঠিক আছি, একটু বিরতি দিয়েছি তাই নামলাম। শাওন জানে জেরিন ঠিক নেই। দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি জানি তুই ঠিক নেই, আমাকে মিথ্যে বলছিস। জেরিন চুপ করে রইল। শাওন আবারও বলে, চিন্তা করিস না, আন্টি বেরিয়েছিল খুঁজতে, কিন্তু নিরাশ হয়ে ফিরে। তুই সাবধানে থাক। জেরিন চিন্তিত কণ্ঠে বলে, আমার খুব টেনশন হচ্ছে রে। চলে তো এলাম কিন্তু ভয় করছে, সামনে কি হবে। ভয় কিসের গাধা, চিন্তা করিস না, এদিকে সব সামলে নিয়ে আমি জলদি আসছি। তুই শুধু সাবধানে থাক। হুম। শাওন জানে কিভাবে জেরিনকে হাসাতে হবে, তাই দুষ্টুমি করে বলে, তোর আর চিন্তা কিসের? তুই যেখানে যাস সেখানে ছেলেদের লাইন লেগে যায়। দেখ, তোর চারপাশে সবাই তোকেই দেখছে। জেরিন শব্দ করে হেসে ফেলে। পাশে তাকিয়ে দেখে সত্যি অনেকেই তাকিয়ে আছে হা করে। জেরিন হেসে বলে, তুই কোনোদিন ভালো হবি না। শাওন খিলখিল করে হাসে। সিরিয়াস মুড নিয়ে বলে, তুই দেখিস, এবার তোর একটা রিলেশন হবেই। এবার সত্যি সত্যি কেউ তোর লাইফে আসবে। আমি বলছি, তুই কক্সবাজার পা রাখতেই তোর হিরো চলে আসবে। জেরিন শব্দ করে হাসতে থাকে। হেসেই বলে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা শোন, সাবধানে থাক, আর আমার বলা কথাটা মিলিয়ে দেখিস। জেরিন মৃদু হেসে বলে, ঠিক আছে গরু। সাবধানে থাকবি। হুম। জেরিন কল কেটে দীর্ঘ শ্বাস ফেলে। টেবিলে হাত রেখে মাথা নিচু করে আছে। তখনই একজন বলে ওঠে, কক্সবাজার যাওয়ার যাত্রীরা জলদি বাসে উঠুন। জেরিন
আবারও লম্বা নিঃশ্বাস ফেলে এগিয়ে চলে। বাসে গা এলিয়ে দিতেই চোখ বন্ধ করে নেয় জেরিন। খুব ভয় করছে জেরিনের। বিয়ে থেকে তো বেঁচে গেল, কিন্তু কি হবে সামনে? যাই হোক, এই মুহূর্ত এটা ভেবেই স্বস্তি পাচ্ছে, বিয়েটা আর করতে হলো না। চোখ বন্ধ রেখেই মৃদু হাসে জেরিন। কক্সবাজার ওশান প্যারাডাইস রিসোর্টের পুল সাইডে মিটিং শেষ করে বসে আছে স্পর্শ মেহরাব। আশরাফ মেহরাবের কথাই কক্সবাজার আসতে হয় বিজনেসের ক্ষেত্রে। বাবা মায়ের আদরের ছোট ছেলে স্পর্শ মেহরাব অল্প বয়সে নিজের কাজের মাধ্যমে বাবার থেকেও বেশি সুনাম অর্জন করে স্পর্শ। কিছু সময় একা বসে থেকে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়, সাথে পিয়ে সাদ ইসলাম। স্পর্শের সাথে তাল দিয়ে সেও হেঁটে চলছে। হঠাৎ কি মনে করে বলে ওঠে, স্যার একটা কথা বলি। স্পর্শ ফোনের স্ক্রিনে চোখ রেখে শান্ত সুরে বলে, হুম। সাদ কিছুটা হেসে বলে, আপনি তো অল্প বয়সেই অনেক সুনাম অর্জন করেছেন, এবার প্রেমিক হিসেবে কি সুনাম অর্জন করা যায় না স্যার? সাদের কথাই থমকে দাঁড়ায়। হালকা হেসে ফোনটা পকেটে রেখে দুহাত পকেটে রাখে, হেসে বলে, প্রেমিক হওয়ার জন্য প্রেমিকা লাগে, আর সুনাম সেটা তো বিজনেসের জন্য। সাদ দাঁত বের করে হাসে, কিছুটা কৌতূহল নিয়ে বলে, আপনার প্রেমিকা তো চাইলেই হয়ে যাবে, তাহলে এখনও সিঙ্গেল কেন? স্পর্শ এবার দূর তারাময় আকাশে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে, আমি এমন একজনকে চাই যে এই তারাময় আকাশের মতো হবে, তারার মতো জ্বলজ্বল করবে আমার জীবনে, আমাকে অন্ধকারে তার আলোয় আলোকিত করবে, মায়াভরা দুহাতে আমাকে জড়িয়ে রাখবে, যার চোখে থাকবে অনেক মায়া আর এক ফোঁটা ভালোবাসা পাওয়ার তীব্র অপেক্ষা। সাদ হালকা হেসে বলে, এমন মেয়ে কি বাস্তবে সম্ভব? স্পর্শ মাথা নিচু করে শব্দ করে হেসে দেয়, চোখে সানগ্লাস দিয়ে হাঁটতে হাঁটতে বলে, আমি যখন আছি আমার কল্পনার রাজকন্যাও নিশ্চয়ই আছে। এটা আমার কথা না, এটা আমার বিশ্বাস। সাদ আর কিছু না বলে চুপচাপ হাঁটা শুরু করে। রুমে এসে বেডে গা এলিয়ে দেয়। সারাদিন কাজ আর মিটিং নিয়ে অনেক খাটতে হয়েছে স্পর্শকে। হাত ঘড়িতে দেখে 1:20। দীর্ঘ শ্বাস ছেড়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। আজ কেন জানি স্পর্শের চোখে ঘুম নেই। কফির মগে চুমুক দিয়ে দূর আকাশে তাকিয়ে আছে। কেন জানি আজ আকাশের এই তারা, এই চাঁদটা স্পর্শকে খুব টানছে। মনে হচ্ছে আজ স্পর্শ একা না, দূর থেকে অন্য কেউ ওর মতো জেগে আছে ওর সাথী হয়ে। নিজের ভাবনায় নিজেরই খুব হাসি পাচ্ছে। মৃদু হেসে আবারও কফিতে চুমুক দেয়। রাতে কয়েকবার বাসের চাকা পাংচার হওয়াতে কক্সবাজার পৌঁছাতে প্রায় শেষ দুপুর হয়ে যায়। বাস থেকে নেমে শাওনের বুক করে রাখা রিসোর্ট খুঁজতে খুঁজতে প্রায় আরও 1 ঘন্টা। অবশেষে জেরিন রিসোর্টে পৌঁছায়। বিকেল প্রায় 4টার বেশি হবে। জেরিন রিসিপশনে তার বুক করা রুমের জন্য কথা বলছে। ফোন নাম্বার আর কিছু ডিটেলস দিয়ে অপেক্ষা করছে লবিতে। আরও কিছু সময় লাগবে চাবি দিতে। জেরিন চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, বাসায় নিশ্চয়ই সবাই খারাপ বলছে তাকে, কিন্তু কেউ একবারও এটা কি ভাবছে জেরিন কেন এমনটা করলো? নিজের জীবন নিয়ে কিছু স্বপ্ন আছে আমারও। সব মেয়েদের মতো আমার স্বপ্নের পুরুষ আছে, আর যাকে ভালোবাসা তো দূর, পছন্দই করি না। আর যাই হোক, সারা জীবন কাটানো যাবে না। শুনেছি ওপরওয়ালা সবার জীবনের মোড় নিমিষেই ঘুরিয়ে ফেলে, তাহলে আমারটাও পারে না? মনে মনে এমন হাজার চিন্তা করছে জেরিন। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর রিসিপশন থেকে কিছু সময় বসতে বলে। জেরিন সামনে না ফিরে পেছোতে লাগে। স্পর্শ ফোনে কথা বলতে বলতে সামনে হাঁটছে, সাথে পিএ সাদ ইসলাম। ফোন পকেটে রাখতেই কারোর সাথে ধাক্কা খায়। সে পড়তে নিলেই স্পর্শের শার্ট খামচে ধরে। স্পর্শ ভালো করে তাকিয়ে দেখে 18-19 বছরের এক মেয়ে হলুদের সাজে বেশ অসম্ভব সুন্দর লাগছে। চোখ বন্ধ করে ভয়ে চোখ মুখ খিচে আছে। স্পর্শ কিছু সময়ের জন্য হারিয়ে যায়। জেরিন ধীরে ধীরে চোখ খুলে
অসম্ভব সুন্দর এক যুবকের বাহুতে নিজেকে আবিষ্কার করে। অপলক তাকে থাকতে দেখে কিছুটা লজ্জা আর ভয়ে সোজা হয়ে দাঁড়ায় জেরিন। একবার স্পর্শের ওপর দৃষ্টি রেখে চোখ সরিয়ে নেয়। অস্বস্তিকরভাবে জেরিন বলে, আই এম সরি। স্পর্শ জানে মেয়েদের কণ্ঠ সুন্দর হয়, কিন্তু এত প্রশান্তিময় হয় জানা ছিল না। মৃদু হেসে বলে, ইটস ওকে। স্পর্শকে আর কিছু বলতে না দিয়ে জেরিনকে রিসেপশন থেকে ডেকে রুমের চাবি ধরিয়ে দেয়। জেরিন হালকা হেসে রুমে যেতে পা বাড়ায়। স্পর্শ তখনও হাঁ করে জেরিনে যাওয়া দেখছিল। পাশ থেকে পিএ সাদ হেসে বলে ওঠে, স্যার, আমি যদি ভুল না করি আপনার রাজকন্যার সন্ধান পেয়ে গেছেন। স্পর্শের খুব হাসি পেল। হেসে বলে, শাট আপ সাদ। স্পর্শ পুল সাইডে যাচ্ছিল, হঠাৎ কিছু একটা ভেবে রিসিপশনে যায়। বারবার চোখের সামনে জেইনের মায়াবী মুখটা ভেসে উঠছে তার। কিছুক্ষণ চুপ থেকে হালকা কেশে রিসিপশনে বলে, এক্সকিউজ মি। ইয়েস স্যার। স্পর্শ আবারও কিছু ভাবল, হেসে বলে, কিছুক্ষণ আগে হলুদের সাজে একটি মেয়ে রুমের চাবি নিল, আমি কি তার রুম নাম্বারটা পেতে পারি? রিসিপশন থেকে স্পষ্ট ভাষায় জানাই, সরি স্যার, আমরা এখানে কারো ডিটেলস বলতে পারি না। স্পর্শ কিছুটা মন খারাপ করে, আবার কিছুটা ভেবে বলে, প্লিজ একটু দেখুন না, আমার খুব দরকার ছিল, প্লিজ একটু দেখুন। রিসেপশন থেকে আর না করতে পারল না। ওকে স্যার, আমি দেখছি। স্পর্শ লম্বা শ্বাস ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। রিসেপশন থেকে জেইনের ডিটেলস দেয়। জেরিন জাহান, এজ 18, ফর্ম ঢাকা, রুম নাম্বার 310, আপনার পাশের রুমটাই স্যার। স্পর্শ খুশিতে কিছু টাকা ধরিয়ে দেয়। রিল্যাক্স মুডে শীষ বাজাতে বাজাতে সেখান থেকে চলে যায়। আজ কেন জানি খুব মুক্ত মনে হচ্ছে নিজেকে। জানি না মেয়েটার মাঝে কি আছে, তবে ওই মায়াবী চোখগুলো এক অদ্ভুত প্রশান্তির ঝড় বয়ে দিয়েছে। স্পর্শ জেইনের কথা ভাবতে ভাবতে রিসোর্ট থেকে বেরিয়ে যায়। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে জেরিন। নিজেকে অনেকটা ক্লান্ত লাগছে। সারা রাত একটু ঘুমাতে পারেনি। হাজার দুশ্চিন্তা মাথায় ভর করে আছে। পালিয়ে এলেও মনের মাঝে ভয়টা রয়ে গেছে। এই বুঝি মা এসে নিয়ে গেল। চোখ বন্ধ করতেই স্পর্শের সেই অদ্ভুত চাহনি ভেসে ওঠে। জেরিন জলদি উঠে বসে। হঠাৎ মাথায় নতুন চিন্তা ভর করে। গালে হাত দিয়ে চিন্তিত হয়ে বলে, ও নো, আবার যদি দেখা হয় কি হবে? হে আল্লাহ, আমি তওবা করছি, প্লিজ ওনার সামনে যেন না পড়ি। নিশ্চয়ই আমাকে পাগল ভাবছে উনি। আর জেরিন, তোরও তো দেখে চলা উচিত ছিল নাকি? উন্মাদের মতো না দেখে হাঁটা শুরু করলি? ধ্যাপ, ভাল লাগে না। এলাম ঝামেলা থেকে বাঁচতে, কিন্তু এ দেখে অন্য ঝামেলা। বলে বাচ্চাদের মতো মুখ করে শুয়ে পড়ল। নিমিষেই তলিয়ে গেল গভীর ঘুমের রাজ্যে। আহ, কি শান্তি লাগছে! একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুম। সন্ধ্যায় গম্ভীর মুখ করে বসে আছে জসিম সাহেব আর নাজমুন বেগম। হাসান আর তার ভাইয়েরা সোফায় বসে আছে চুপ করে। এত সময় চুপ করে থাকলেও রাগে গজগজ করে বলে ওঠে হাসান, এইসবের মানে কি? আমাদের ভালো না লাগলে আগে না করে দিতেন, শুধু শুধু আমার ভাইদের অপমান করলেন কেন? নাজমুন বেগম আদরে কণ্ঠে কিছু বলতে যায়। জসিম সাহেব তার আগে বলেন, দেখো, এমনটা হবে আমরা আশা করিনি। শুধু তো তোমাদের না, এখানে আমাদেরও মানসম্মান জড়িয়ে আছে। হাসান আবারও রাগে দাঁতে দাঁত চেপে বলে, এত কিছু হয়ে গেল কালকে, অথচ আমাদেরকে আজকে বলছেন? হাসানের মেজ ভাই মাসুদ শয়তানের মতো মুখ করে বলে, আপনারা কি ভেবেছেন কিছু বুঝি না আমরা? জেরিনের তো আগে থেকেই মনে হয় হাসানকে পছন্দ না, তা না হলে একটা মেয়ে কিভাবে হুট করে পালিয়ে যায়? নাজমুল ইসলাম এত সময় নীরব দর্শকের মতো সব দেখছিল, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারছে না। উত্তেজিত হয়ে বলল, যখন বুঝতে পেরেছিলেন পছন্দ না, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করার কি দরকার ছিল? আর ঠিক বলেছেন, হুট করে কিভাবে পালিয়ে যায়? এখানে আমরা সবাই শিক্ষিত, আশা করি সবাই জানি
জেরিনে চলে যাওয়া নিশ্চয়ই কারণ ছাড়া না। হাসান রাগে গজগজ করতে করতে বলে। নিশ্চয়ই প্রেমিকের সাথে পালিয়েছে। শাওন পাশেই দাঁড়িয়েছিল। হাসানের কথাটা ঠিক হজম হলো না। খুব রাগ হচ্ছিল শাওনের, তবুও নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। এরা কি সহজ কথা বুঝে না? জেরিনকে খুঁজে বের করার দায়িত্ব আমার। হাসান, তুমি একদম চিন্তা করো না বাবা। নাজমুন বেগমের এমন কথায় সবাই হতভম্ব। এমন মাও কি আছে দুনিয়াতে? নিজের মেয়ে বেঁচে আছে কি না সেটা ভেবে হাসানকে সান্ত্বনা দিচ্ছে। জসিম সাহেব কঠিন কণ্ঠে বললেন, জেনের বিষয়টা পরে দেখা যাবে। আমার মনে হয় আমাদের এখানেই চুপ করা উচিত। আর নাজমুন, তুমি একটা কথাও বলবে না। হাসান, তোমরা বাসায় যাও। মেয়ে আমার, চিন্তাও আমার। সে প্রেমিকের সাথে যাক না একা যাক সেটা তার বিষয়। এখন কথা একটাই, জেরিন নিজে থেকে ফিরে না এলে কেউ খুঁজে আনার চেষ্টাও করবে না। হাসানদের কিছু বলতে না দিয়ে সোজা নিজের রুমে চলে যান জসিম সাহেব। নাজমুন বেগম অবাক চোখে তা দেখছেন। শাওন স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু সাইডে চলে যায়। সবার অবস্থা বুঝে জেরিনকে কল দেয়, কিন্তু জেরিন তো গভীর ঘুমে আচ্ছন্ন। হাসানরা চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস নেয় নাজমুন বেগম। সোফা থেকে উঠে সোজা জেরিনের রুমে চলে যান আর বলে যান রাত 10টায় শাওন আর নাজমুল ইসলাম যেন রুমে আসে। শাওন চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। নাজমুল ইসলাম কিছু বুঝতে পারছে না। শাওন আর নাজমুল ইসলাম একে অপরের দিকে তাকিয়ে আছে। নাজমুল ইসলাম শাওনের কাঁধে হাত রেখে বলে, শাওন, একটু কথা ছিল, ছাদে এসো একটু। নাজমুল ইসলাম মৃদু হেসে ছাদে চলে যায়। শাওন একটু বিস্ময় নিয়ে তাকিয়ে বলে, কি কথা বলবে উনি? শাওন দীর্ঘশ্বাস ছেড়ে ছাদে পা বাড়ায়। জেরিনের বিয়ে হওয়ার কথা ছিল, তাই ছাদের চারপাশ এবং পুরো বাড়ি হাজার আলোয় আলোকিত আর রঙে রঙে ফুল আর রঙিন কাপড়ে সাজানো। ছাদের ঠিক মাঝে বড় ঝাড়বাতি লাগানো, অনেক রঙের। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে নাজমুল। রাতের এই অন্ধকার শহরে এমন আলোকিত ছাদ, তাও নিশ্চুপ, বেশ ভালোই লাগছে দেখতে। শাওনের কথায় হালকা কেঁপে ওঠে নাজমুল। পিছনে ফিরে একবার শাওনকে দেখে আবারও দূর আকাশে তাকায়। দীর্ঘশ্বাস ছেড়ে হেসে বলে, এই শহর বড়ই অদ্ভুত। কেউ রাতের অন্ধকারে কাঁদছে, তো কেউ বন্ধুর ভরসায় ঘর ছেড়ে পালিয়ে নিজের সুখ খুঁজছে। কথাটা শাওনকে বেশ চমকে দেয়। শাওনের মুখে বিস্ময় আর ভয় দুটি যেন স্পষ্ট ফুটে উঠেছে। নাজমুল আবার বলে, আজ জেরিনের বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক বিয়ে না বলতে পারো, নিজের জীবন বিলিয়ে দেওয়া। শাওন কি বলবে বুঝতে পারছে না। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাবছে, নাজমুল কি তাহলে কিছু জেনে গেল? শাওন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে হালকা হেসে বলে, আপনি নিচে বললেন আমার সাথে কথা ছিল। নাজমুল আকাশের দিকে তাকিয়ে হাসলেন। হেসে বলে, হ্যাঁ, দূরে কেন, কাছে এসে দাঁড়াও। শাওন এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। লম্বা শ্বাস নিয়ে ধীর পায়ে নাজমুলের পাশে দাঁড়ায়। হালকা হাসার চেষ্টা করে বলে, জি বলুন। নাজমুল শাওনের দিকে ফিরে একবার কাঁধে হাত রেখে বলে, ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আজ তোমার মতো বন্ধু আছে বলেই শান্তিতে নিজের জীবন বিলিয়ে দেওয়া থেকে বেঁচে যায় কিছু বন্ধু। শাওন অস্বস্তিতে পড়ে যায় এবার। ভয়টা যেন বেশি বেড়ে যায়। শাওন তোতলে বলে, মানে ঠিক বুঝলাম না মামা। নাজমুল মৃদু হেসে বলে, জেরিনকে যে তুমি পালিয়ে যেতে সাহায্য করেছ সেটা আমি জানি। এটাও জানি জেরিন কোথায় কিভাবে আছে সেটাও তুমি জানো। শাওন যেন অবাক হয়ে যায়। বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। শুধু মাথায় একটাই চিন্তা, জেরিনের খোঁজ কাউকে জানানো যাবে না। ব্যস্ত হয়ে বলে, মামা আপনি ভুল বুঝছেন। তেমন কিছুই না, সত্যি আমি আসলে। নাজমুল শাওনকে থামিয়ে দেয়। শান্ত গলায় বলে, তোমার জায়গায় আমি থাকলেও
এই কাজটাই করতাম। আমি সত্যি মন থেকে ধন্যবাদ দিচ্ছি তোমাকে। জেরিন খুব নরম মনের মেয়ে। অল্পতেই খুশি, আবার অল্পতেই আঘাত পায়, আবার অল্পতেই ভেঙে পড়ে। তুমি যদি ওর পাশে না থাকতে, এই বিপদ থেকে বাঁচা ওর জন্য অসম্ভব ছিল। আমি শুরু থেকে এই পর্যন্ত সব জানি। জেরিন সবই আমাকে বলতো, কিন্তু আমার পক্ষে কিছুই সম্ভব ছিল না। তুমি ওর বন্ধু, তাই বাঁচাতে পেরেছ, কিন্তু আমি ওর মামা, তাই পারতাম না। জেরিন খুব নিষ্পাপ একটা মেয়ে, খুব স্বপ্ন নিজের জীবন নিয়ে ওর। প্লিজ, কেউ যেন খোঁজ না পায়। শাওন এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। বুক থেকে একটা পাথর নেমে যায়। শাওন নাজমুলের হাত ধরে বলে, আমি দুঃখিত মামা। আমার যেটা ঠিক লেগেছে সেটাই করেছি। পারছিলাম না আর জেরিনকে এভাবে অসহায়ের মতো দেখতে। আমার পক্ষে সম্ভব ছিল না এটা দেখা, তাই জেরিনকে দূরে সরিয়ে দেই। হাসান ওর চাইতে দ্বিগুণ বয়সের। এমন বদ আর লুচ্চা লোকের সাথে জেরিন, আমি এখনও ভাবতেও পারি না। তবে মন বলছে জেরিন এবার একা ফিরবে না। কেউ নিশ্চয়ই আমার বেস্ট বাডিকে নতুন পথ দেখাবে। নাজমুল শাওনকে জড়িয়ে ধরে। দুজনেই হেসে স্বস্তির নিঃশ্বাস নেয়। জেরিনকে এভাবে দেখা সম্ভব ছিল না ওদের জন্য। জেরিনের হাসি মুখটাই ওদের জন্য দামি। রাত প্রায় 9টা বাজে। বিস্ময় আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জেরিন। গালে হাত দিয়ে বিছানায় পা তুলে বসে আছে। একটা মানুষ এমনও হতে পারে জানা ছিল না তার। রহস্যময় লাগছে সবকিছু জেরিনের। ওপরওয়ালা কি করতে চাইছে জানা নেই, তবে খুব বড়সড় রহস্যের মায়াজালে বাঁধতে চলেছে। জেরিন ভেবে যাচ্ছে সন্ধ্যা থেকে ঘটে যাওয়া কাহিনী। সন্ধ্যায় দরজায় ঠকঠক শব্দে ঘুম থেকে উঠে যায় জেরিন। আলতো করে চোখ খুলে চারপাশে চোখ বুলিয়ে নিজের মাথার পাশে থাকা ফোনের স্ক্রিনে সময় দেখল 6টা 20। আবারও দরজায় শব্দ হলো। জেরিন উঠে বসে লম্বা শ্বাস নেয়। ধীর পায়ে এগিয়ে যায় দরজার কাছে। নিজের চুল ঠিক করে দরজা খুলে চমকে যায় জেরিন। ব্লু কোট, ব্লু প্যান্ট আর সাদা শার্ট পরা এক অসম্ভব সুন্দর সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে সামনের রুমের দরজায়। স্পর্শ জেরিনকে এভাবে দেখে আরেকবার শকড হলো। কালো প্লাজো আর সাদা শার্ট, সাথে হালকা এলোমেলো চুল। স্পর্শ অতি নম্রভাবে মৃদু হেসে বলে, এই যে মিস, আপনার মতলবটা কি বলুন তো? তখন হলুদের সাজে আর এখন এভাবে কাউকে জ্ঞান হারিয়ে দেওয়ার ইচ্ছে আছে নাকি? জেরিন এত সময় স্পর্শকে দেখছিল, কিন্তু এখন স্পর্শের কথাই বেশ লজ্জায় আর অস্বস্তিতে পড়ে যায়। স্পর্শের থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলে, দরজায় কেউ নক করেছিল। স্পর্শ আবারও অতি নম্রভাবে বলে, আজ রিসোর্ট প্রোগ্রাম আছে, সবাইকে অ্যাটেন্ড করতে হবে। ম্যানেজার এসেছিল, কিন্তু আপনি যেভাবে ঘুমিয়েছিলেন তাই আমি বললাম আমি ডেকে দেব আপনাকে। আর আপনি খুব ক্লান্ত ছিলেন, তাই আর ডাকতে দেয়নি। সো মিস, আপনি যদি রেডি হয়ে জয়েন করতেন। জেরিন হালকা হেসে ভাবনায় পড়ে যায়। ওর কি করা উচিত? যাবে নাকি যাবে না? চারপাশে চোখ বুলিয়ে দেখলো সবাই যাচ্ছে। সে কি একা রুমে বসে থাকবে নাকি সবার সাথে যাবে? জেরিনের এই ভাবনা হয়তো স্পর্শ বুঝতে পারে, তাই হালকা কেসে বলে, রুমে একা থাকা হয়তো আপনার জন্য ঠিক হবে না। রুমে বসে বা কী করবেন? গেলে আপনারও হয়তো ভালো লাগবে। আমিও যাচ্ছি। আপনি যদি বলেন, আমি কিন্তু অপেক্ষা করতে পারি আপনার জন্য। জেরিন কিছু না ভেবে হালকা হেসে বলে, ধন্যবাদ, আমি আসছি। স্পর্শ মৃদু হেসে অপেক্ষা করতে লাগলো। জেরিন ফ্রেশ হয়ে ব্লু সিল্কের লং গ্রাউন্ড পরে চুলে খোপা করে নেয়। হালকা পিঙ্ক লিপস্টিক লাগিয়ে চোখে কাজল দিয়ে হালকা হিল পরে ফোন হাতে বেরিয়ে আসে। স্পর্শ অন্যদিক মুখ করে ফিরে আছে। জেরিন হালকা কাশি দিতেই স্পর্শ ফিরে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে পাশ ফিরে হেসে দেয়। হাত সামনে বাড়িয়ে এগিয়ে যাওয়ার ইশারা করে জেরিনকে। জেরিন একটু লজ্জা আর ভয় মিশ্রিত চাহনিতে চারপাশে চোখ বুলিয়ে হাঁটছে। স্পর্শ আর চোখে বার কয়েকবার জেরিনকে দেখে মৃদু হাসছে। এই প্রথম কোনো মেয়ে দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে। পাশে থাকা মেয়েটা একদম সিম্পল করে সেজেছে।
হালকা পাউডার আর হালকা লিপস্টিক আর চোখে কাজল। এতেই যে এত গর্জিয়াস লাগতে পারে কাউকে জানা ছিল না স্পর্শের। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে মাথায় আসছে না তার। রিসোর্টের সবাই তাকিয়ে আছে স্পর্শ জেরিনের দিকে। পাশাপাশি দুজন এগিয়ে আসছে প্রোগ্রামের ফ্লোরে। দেখতে একদম পারফেক্ট হাজব্যান্ড ওয়াইফ লাগছে। শুধু রিসোর্টের লোক না, যে কেউ ওদের এইভাবে একসাথে দেখে দ্বিধাহীনভাবে বলে দিতে পারবে ওরা হাজব্যান্ড ওয়াইফ। সবাইকে এইভাবে তাকিয়ে থাকা বেশ গুরুত্ব দিল না জেরিন স্পর্শ। চারপাশে অনেক লোকজন। জেরিন চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। একজন নামকরা বিজনেসম্যান হওয়াতে সবাই স্পর্শকে চেনে, আর বিশেষ করে মেয়েদের লাফিয়ে পড়া। কিন্তু স্পর্শ সেদিকে নজর দিল না। রিসোর্টের অনারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। চারপাশটা খুব সুন্দর করে ফুল আর লাইটিং করে সাজানো হয়েছে। হাতে জুসের গ্লাস নিয়ে চারিপাশে চোখ বুলিয়ে নেয় জেরিন। হঠাৎ চোখটা আটকে যায় কিছুটা দূরে স্পর্শের দিকে। হেসে হেসে কথা বলছে কোন এক ভদ্রলোকের সাথে। ছেলেটা দেখতে যতটা সুদর্শন ঠিক তেমনই ভদ্র, বলতে গেলে একটু অতি ভদ্র। কথায় আছে অতি জিনিসটাই ভালো না। এখন দেখার বিষয় স্পর্শের ক্ষেত্রে এই অতি জিনিসটা কতটা প্রযোজ্য। জেরিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শাওনের 15+ মিস কল্ড। নিমিষেই মুখে চিন্তা আর ভয়ের ছাপ ফুটে ওঠে। বাড়িতে আবার কি কিছু হয়েছে? সবাই কি জেনে গেছে জেরিন কক্সবাজার? না, আর ভাবতে পারছে না জেরিন। বাম হাতের উল্টা পিঠ দিয়ে কপালে ঘেমে যাওয়া বিন্দু বিন্দু ঘাম মুছে কাঁপা কাঁপা শাওনকে কল দেয়। বেশ কিছুক্ষণ পর শাওন রিসিভ করে। জেরিন কিছু বলবে তার আগেই ওপাশ থেকে অস্থির হয়ে বলে, কিরে তুই ঠিক আছিস তো? সে তখন থেকে কল করে যাচ্ছি, তুলছিস না কেন? তুই জানিস কি হয়েছে আজকে? জেরিনের ভয়ের মাত্রা এবার আরও গাঢ় হয়। ব্যস্ত হয়ে বলে, কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? আম্মু কি জেনে গেছে সব? সবাই জেনে গেছে আমি এখানে? শাওন দীর্ঘ শ্বাস ফেলে বলে, রিল্যাক্স ভাই, রিল্যাক্স। কিছু হয়নি ভাই, তুই শুধু শুধু চিন্তা করছিস। জেরিন এবার কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে বলে, তুই যে বললি কিছু হয়েছে। শাওন জোরে শ্বাস ফেলে বলে, তুই আসলে একটা গাধা। আমি থাকতে কেউ জানবে আমার বেস্টু কই? জেরিন অস্থির হয়ে বলে, তাহলে কি হয়েছে বল না, আমার খুব ভয় করছে। শাওন কিছুটা রাগ দেখিয়ে বলে, এত ভয় পেলে তুই চলবি কি করে? সাহস নিয়ে চলতে হবে তোকে। জেরিন বাচ্চাদের মতো মুখ করে বলে, ঠিক আছে, এবার তো বল কি হয়েছে। শাওন মাথায় হাত বুলিয়ে নেয়। সন্ধ্যায় হাসান আর ওর ভাইরা বাসায় এসেছিল। আঙ্কেল ওদের বলে দিয়েছে এই বিষয় নিয়ে যেন কেউ কথা না বলে। কিন্তু শাওন থেমে যায়। জেরিন বিস্মিত কণ্ঠে বলল, কিন্তু কি? কিন্তু আন্টি বলেছে তোকে খুঁজে আনলে হাসানের সাথেই বিয়ে দিবে। সবাই বেশ অবাক হয়েছে এটা শুনে। আঙ্কেল ওদের বাসা থেকে চলে যেতে বলে নিজের রুমে চলে যায়। ওরা যাওয়ার পর আন্টি আমাকে আর নাজমুল মামাকে 9টায় তার রুমে যেতে বলেছে। জেরিন চিন্তিত হয়ে যায়। অস্থির হয়ে বলে, আমার রুমে? কিন্তু কেন? কিছু বলেছে তোকে? শাওন জেরিনকে শান্তভাবে বলে, কিছু বলেনি, কিন্তু নাজমুল মামা জেনে গেছে। আমি জানি তুই কোথায়। বেশ খুশি হয়েছিল মামা, তবে আমার মনে হয় আন্টি কিছুটা বুঝতে পেরেছে। জেরিন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ দোস্ত, আমি আর পারবো না এগুলো নিতে। তুই পাশে থাকায় আমি বাড়ি থেকে চলে এসেছি। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। শাওন অস্থির হয়ে বলে, প্লিজ তুই শান্ত হ। আমি আছি তো নাকি? আর তুই বা আমি কেউ তো শিওর না আন্টি কেন দেখা করতে বলেছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন বল, কেন কল ধরিসনি? জেরিন স্বাভাবিক হয়ে বলে, সরি ইয়ার, আমি খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিসোর্টের একটা পার্টিতে এসেছি। শাওন দুষ্টুমি ছলে বলে, একা নাকি সাথে কেউ আছে?
জেরিন রাগ দেখিয়ে বলে। তুই কখনোই ভালো হবি না। শাওন হেসে ফেলে, হেসে বলে, না হবে না, তবে দেখিস, আমি বললাম এবার সত্যি কেউ আসবে তোর লাইফে। জেরিন হালকা হেসে বলে। দেখা যাবে, যা রাখ এখন। শাওন হেসে কেটে দেয়। জেরিন কান থেকে ফোন সরিয়ে লম্বা শ্বাস ছাড়ে। খুব ভয় করছে, যদি জেনে যাই এখানে আছে জেরিন। চারপাশে তাকিয়ে দেখে প্রায় সব ছেলেরাই কেমন করে যেন তাকিয়ে আছে ওর দিকে। খুব অস্বস্তি লাগছে জেরিনের। দূর থেকে স্পর্শের চোখ এড়ায়নি সেটা। ধীর পায়ে জেরিনের পাশে এসে দাঁড়ায়। জেরিন স্পর্শের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। স্পর্শ হালকা কেশে বলে, অস্বস্তি হচ্ছে খুব। জেরিন অবাক চোখে স্পর্শের দিকে তাকায়। স্পর্শ হালকা হেসে বলে, অবাক কিছু নেই, আমার মনে হলো আপনার অস্বস্তি অনুভব হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। জেরিন মাথা নিচু করে নেয়, খুব অস্বস্তি আর লজ্জায় বলে। আসলে একটু। স্পর্শ নম্রভাবে বলে, আপনি চাইলে বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। জেরিন কিছু বলল না, শুধু হাসল। স্পর্শের পিয়ে এসে ডেকে নিয়ে যায়। জেরিন কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বলে, উনি যতটা ভদ্রতা দেখাচ্ছে আসলেই অতটাও ভদ্র উনি। কথায় আছে অতি ভালো চোরের লক্ষণ, কিন্তু ওনার ক্ষেত্রে কোনটা সঠিক? সুন্দর ছেলেদের চরিত্রও কিন্তু সবসময় সুন্দর হয় না। ধুর, কি ভাবছি এসব আমি। উনি এত খারাপ না নিশ্চয়ই। স্পর্শে কথার মাঝে বার কয়েকবার জেরিনকে দেখে। মেয়েটা খুব অস্বস্তিতে আছে, সেটা মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। হলুদের সাজে দেখেই স্পষ্ট বুঝতে পারে জেরিন নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমাদের সমাজে এটা এখন খুবই কমন বিষয়। এমন অনেক মেয়েই নিজের স্বপ্ন বা মন বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে যায়। বাবা মায়ের জোর করে চাপিয়ে দেওয়া বিয়ের সিদ্ধান্ত মেনে নিতে না পারায় অনেকেই আবার সুসাইড করার মতো সিদ্ধান্ত নেয়। কেউ বা মনের সাহস জুগিয়ে বাড়ি ছাড়ে। সুইসাইড কোনো কিছুই সমাধান হতে পারে না, কিন্তু তবুও অনেকেই জেনে শুনে বাধ্য হয়েই এই কাজ করে। বাবা মা হয়তো ভুলে যায় সারাটা জীবন ওনারা না, আমরা সংসার করব। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। তাদের পছন্দের পাত্র জোর করে চাপিয়ে দিয়ে বলে, আমরা যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি। কিন্তু যে ভালো আমাদের সারা জীবনের সুখ শান্তি কেড়ে নেয়, যে ভালো সারা জীবন অন্ধকারে ঠেলে দেয়, নিজের ভালোবাসাকে হারিয়ে, নিজের স্বপ্ন ইচ্ছেকে হারিয়ে, সেটা কি আদৌ ভালো? সব মা বাবাদের উচিত সন্তানের মনের কথা, ভালো লাগা, পছন্দ এসব জানা, এগুলো বোঝার। দীর্ঘ শ্বাস ফেলে স্পর্শ। হঠাৎ বন্ধু রিফাতের আগমনে চমকে ওঠে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জড়িয়ে ধরে স্পর্শ। ছোটবেলার বন্ধু রাফাত। প্রায় অনেকদিন পর দেখা তাদের। কাজে চাপে তেমন কথাই বলা হয়ে ওঠেনি। রাফাত স্পর্শকে নিয়ে একপাশে টেবিলে বসে আর হেসে বলে, তো কি খবর তোর? কতদিন পর দেখা ভাই। স্পর্শ মৃদু হাসে। হাসি মুখে বলে, প্রায় 1 মাস পর দেখা। তুই তো সেই লন্ডনে চলে গেলি কাজে, আর আমিও এখানে। রাফাত লম্বা শ্বাস ফেলে বলে, আর বলিস না ভাই, কাজের এত চাপ। যাই হোক, তোর কি খবর বল। আমি সব সময় ভালো। আমার সব খবরই ভালো বন্ধু। রাফাত শয়তানি হাসি দিয়ে বলে, তাই নাকি? তাহলে বল, তোর বউয়ের কি খবর? রাফাতের এমন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না স্পর্শ। এই ছেলে যে এমন কিছু বলবে ভাবেনি সে। একটু গম্ভীর গলাতে বলে, শাট আপ, তুই জানিস আমি সিঙ্গেল, আর এখন এইসব বিয়ে টিয়েতে পড়তে চাই না। রাফাত হেসে বলে, কেন? পছন্দের কেউ থাকলে বলতে পারিস। স্পর্শ হঠাৎ কি মনে করে জেনের দিকে তাকায়। মুচকি হেসে চোখ সরিয়ে নেয়। কি মনে করে বলে ওঠে, হয়তো কেউ আছে। রাফাত বেশ কৌতূহল নিয়ে বলে, হয়তো। সিরিয়াসলি পছন্দ করিস তুই? স্পর্শ মাথা নিচু করে মৃদু হেসে বলে, জানি না। রাফাত এমন কথার কিছুই বুঝল না, মুখটা গোমড়া করে ফেলে। স্পর্শ হালকা হেসে উঠে যায়। চাঁদের আলোয় সুইমিং পুলের নীল পানি ঝলঝল করছে। চারপাশে নীরবতা চলছে।
ওপর থেকে মৃদু কোলাহল পাচ্ছে। ডান হাতে অন্য হাতের বাহু ঘষছে জেরিন। আলতো পায়ে হাঁটছে পুলের পাশে। হালকা শীতল বাতাসও পাচ্ছে সে। এত শব্দ আর লোকজনের মাঝে বেশ অস্বস্তি হচ্ছিল তার। এখন বেশ ভালো লাগছে। তবে বাড়ির ঝামেলা মিটবে কিভাবে? চিন্তায় অস্থির মন। রাতে কেন ডেকেছে ওদের? তাও ভয়ঙ্কর অবস্থা। পুলের পাশে বসার খুব ইচ্ছে হলো জেরিনের। আশেপাশে কেউ নেই এখানে। হালকা হেসে সেদিকে পা বাড়ায়। পিঠে কারো হাতের ছোঁয়া পেয়ে একটু ভয় পেয়ে গেল, কিন্তু ভয়টা সরে যেয়ে বিস্ময় এলো। জেইনের পাশে কোট হাতে স্পর্শ দাঁড়িয়ে আছে। নম্রভাবে আকাশের দিকে তাকিয়ে বলে, পরিবেশটা সুন্দর, ভিতরে এত লোকজন যে ঠিক ভালো লাগছিল না। জেরিন হাসার চেষ্টা করে বলে, জি। স্পর্শ নম্র গলায় হেসে বলে, বিরক্ত করলাম আপনাকে? আরে না, ঠিক আছে। পুল দেখিয়ে মৃদু গলায় স্পর্শ বলে, চলুন ওখানে বসি। জেরিন মাথা নাড়িয়ে সায় দিল। জুতো খুলে 2 পা পানিতে চুবিয়ে বসে আছে দুজন। জেরিনের এখন বেশ রিল্যাক্স লাগছে। স্পর্শ বার কয়েক জেরিনকে দেখে মৃদু হেসে বলে, আপনি মনে হচ্ছে এখন রিল্যাক্স আছেন। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জেরিন হালকা হেসে বলে, জি, পারেন। স্পর্শ গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। বেশ আগ্রহ নিয়ে জেরিনের দিকে তাকিয়ে বলে, দেখুন, আপনাকে তখন হলুদের সাজে দেখেই আমি বুঝেছি আপনি নিশ্চয়ই পালিয়ে এসেছেন। কিছু মনে না করলে আমার সাথে কি শেয়ার করা যায় বিষয়টা? কিছু তো একটা হয়েছে, তাই না? জেরিন গম্ভীর হয়ে যায়। বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। বলা কি ঠিক হবে? স্পর্শকে দেখে খারাপ মনে হচ্ছে না। জেরিন দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি পালিয়ে এসেছি। কাল আমার হলুদ ছিল, কিন্তু আমি না বলে চলে আসি। 18 বছরের আগে কোনো বিয়েই হয় না, আর আমার 18 বছর হতে এখনও সময় আছে। ছোটবেলায় আমার থেকেও বেশি বয়সের একটা লোকের সাথে বিয়ে ঠিক করে হয়ে যায়, কিন্তু কাবিন নেই, প্রমাণ। সো আমি বিশ্বাস করি না এটা। কথা ছিল 18 বছর হলে পুরো বিয়ে সম্পূর্ণ হবে, কিন্তু আমি রাজি না বুঝতে পেরে বিয়ের তোড়জোড় লাগিয়ে দেয়। সবাই জেনেও জোর করছিল আমায়। তাই শাওন, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আগেই প্ল্যান করেছিলাম পালাবো। শাওন টিকিট, রিসোর্ট সব ম্যানেজ করে দেয়। বাড়িতে এখনও আমাকে খুঁজে পেলে তার সাথে বিয়ে দিবে। আমি বাড়ি আর ফিরতেই চাই না। জেরিন দম নিল। স্পর্শ সবটা শুনে অবাক হলো। এইটুকু মেয়ে এত কাহিনী? স্পর্শ বেশ কৌতূহল নিয়ে বলে, কোনো উপায় নেই বাঁচার? অবশ্যই রাস্তা আছে। আপনি চাইলে আইনের সাহায্য নিতে পারেন। জেরিন হতাশ মুখে হাসল। হেসে বলে, আমার একটা মামা পুলিশ, সাহায্য পাবার আশা তাই করছি না। আম্মুকে সে সাহায্য করবে। আর একটা অপশন আছে, তবে সম্ভব না। বলেছিল আমি কাউকে পছন্দ করে বিয়ে করলে মানতে বাধ্য হবে। স্পর্শ হঠাৎ আনন্দময় কণ্ঠে বলে, তার মানে আপনি এখনও সিঙ্গেল? চিন্তা করবেন না, আশেপাশে দেখলেই পেয়ে যাবেন একজনকে। জেরিন কিছু বলল না, শুধু হাসল। অনেকটা সময় পর স্পর্শকে শান্তভাবে প্রশ্ন করে জেরিন, মেয়েদের জীবন তেমন সহজ হয় না। জটিলতা হয়তো আমার জীবনেই একটু বেশি মনে হচ্ছে। একটা ছেলে চাইলে যা ইচ্ছে করতে পারে, কিন্তু একটা মেয়েকে ভাবতে হয় পরিবারের কথা। আমি একটা সময় সুইসাইড করতেও চলে যাই। আপনার কি মনে হয় ঝামেলা মিটে যাবে সহজে? স্পর্শ বিস্ময় চাহনি নিক্ষেপ করে হঠাৎ ব্যস্ত গলায় বলে, আপনি এমন কাজ আর কোনোদিন করবেন না। আপনার কাছে না হোক, অন্য কারো কাছে অনেক দামি আপনি। ঝামেলা মিটবে কিনা জানি না, তবে আপনাকে এভাবে দেখতে ভালো লাগছে। জেরিন পা তুলে নিল পানি থেকে। স্পর্শ ভ্রুকুচকে তা দেখে বলে, কোথায় যাচ্ছেন? পায়ে ঝিম ধরেছে, তাই একটু হাঁটবো। স্পর্শ দ্রুত উঠে দাঁড়ালো। জেরিন কিছুটা বিস্ময় নিয়ে তাকালো। ভাঁজ করা প্যান্ট আর দু একটা খোলা বোতামের সাদা শার্ট পরিহিতায় স্পর্শকে হঠাৎ আবার রহস্যময় মনে হলো। মৃদু হেসে সে বলে, একা 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 হাঁটলে ভালো লাগবে না আপনার? আপনি চাইলে আমি কি যেতে পারি সাথে? জেরিন কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে রইল।
তাৎক্ষণিক মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মৃদু গলায় বলে, জি চলুন। পাশাপাশি অনেকটা সময় দুজন হাঁটল। একটা সময় স্পর্শ কিছুটা জোর করেই খেতে নিয়ে গেল। গতকাল থেকে তেমন কিছুই তো খাওয়া হয়নি তার। খাওয়া শেষ করে চুপ করে বসে আছে জেরিন। স্পর্শ মৃদু হেসে সেদিকে তাকালো। জেরিন অনেক সময় ধরে মনে একটা প্রশ্ন নিয়ে ঘুরল। সে না খেয়ে আছে কিভাবে জানে স্পর্শ? জেরিনকে অবাক করে স্পর্শ বলে, আপনার চোখ মুখ বলছিল আপনি না খেয়ে আছেন। এমনকি এখনও না খেয়েই ঘুমিয়ে পড়তেন আপনি। জেরিন হালকা কেসে ওঠে। কি বলা উচিত বুঝতে পারছে না সে। এই মানুষটা এত কিছু বুঝছে কিভাবে? এত খেয়ালও রাখতে চায় কেন? জেইনের রুমে বিছানায় পাশে বসে আছেন নাজমুন বেগম। হাতে জেইনের আজকের জন্য বিয়ের ওড়না। নাজমুন এবং শাওন দরজায় দাঁড়িয়ে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করল। গলা ঝেড়ে নাজমুল বললেন, আপু আসবো আমরা? নাজমুন বেগম দরজায় না তাকিয়েই বললেন, আসো। শাওন গাল ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে ভেতরে পা দিল। শাওন একটু ভীতিকণ্ঠে বলে, আন্টি আমাদের কেন ডেকেছেন? আসলে রাত হয়েছে, আমি বাড়ি ফিরব। নাজমুন বেগম এবার ওদের দিকে তাকালো। চোখের ইশারা করে বললেন, এখানে বসো তোমরা, আমার কিছু কথা আছে। নাজমুল শাওনের কাঁধে হাত রেখে সাহস দিল। দুজনে বিছানায় পাশে বসে অপেক্ষা করে কথা শুনতে। নাজমুন বেগম হাতের ওড়না দেখিয়ে বলেন, আজ এটা পরে জেইনের বিয়ে হবার কথা ছিল, কিন্তু হলো না। কেন? শাওন এমন কথাই বেশ অপ্রস্তুত হওয়ার চেষ্টা করে বলে, কিভাবে বলবো আন্টি, আমরা নিজেরাও তো জানি না। নাজমুন বেগম শাওনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। নাজমুল শান্ত গলায় বললেন, আপু আমরা কিন্তু অবুঝ না। আমার মনে হচ্ছে আপনি ভালো করে জানেন কেন হলো না বিয়ে। আপনি ওর মা হয়ে যদি কারণ না বুঝেন, তাহলে আমরা কিভাবে বুঝি বলুন? নাজমুন বেগম হালকা হেসে বললেন, আমি জানি জেরিন কোথায় তোমরা জানো। আমি জিজ্ঞেস বা জোর করব না সে কোথায় আছে। শুধু বলবো, যা করেছো বা হয়েছে ভালোই হয়েছে। আমি মা হয়ে যা পারিনি তোমরা তা করেছ। অনেক ইচ্ছে ছিল জেরিনকে বউ সাজে দেখব, শ্বশুরবাড়ি পাঠাবো। আমার মেয়েকে যেন হাসানরা খুঁজে না পায়, এটাই তোমাদের কাছে অনুরোধ করছি। শাওন এবং নাজমুল ইসলাম খুবই অবাক হলো। নাজমুন বেগম এই কথা বলছে? একটু আগেও না বলেছে ফিরে আসলে হাসানের সাথেই বিয়ে দেবে? শাওন ভালো করে নাজমুন বেগমের মুখভঙ্গিমা লক্ষ্য করে হতাশ কণ্ঠে বলে, আন্টি আপনি আপনার কথাগুলো যদি সত্যি হতো খুশি হতাম, কিন্তু আমরা জানি না জেরিন কোথায় গেছে। আমি অবাক হচ্ছি, আমি তো ওর বন্ধু, কিন্তু আমি কিছুই জানি না। নাজমুল সাই দিয়ে বললেন, আর যাই হোক আপু, জেরিন কারণ ছাড়া যায়নি। আবারও বলছি, ফিরে এলে অবশ্যই রহস্য জানবো আমরা। আজ তবে আসছি আমি। নাজমুন বেগম হাসার চেষ্টা করেন। শাওনও ঘড়িতে চোখ বুলিয়ে তাড়া দিয়ে বলে, আন্টি আমিও আসছি, বাড়ি ফিরতে হবে আমাকে। আর সময় নষ্ট না করে দুজনেই দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। বাড়ির সামনের রাস্তায় এসে দুজনেই লম্বা শ্বাস ফেলল। নাজমুল কপাল কুঁচকে শাওনকে বলে, তুমি আপুকে লক্ষ্য করেছ? শাওন চুলে হাত বুলিয়ে বলে, করেছি মামা। উনি অভিনয় করছিলেন আমাদের সামনে, ভেবেছিল সব বলে দিব। মামা বললেন, একটা মানুষ কিভাবে নিজের মেয়ের সাথে এমন করতে পারে সত্যি আমার জানা নেই। তবে জেরিন বাড়ি থেকে কয়েকদিন দূরে থাকুক। পা সোজা করে বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে স্পর্শ। এসির বাতাসে পাজোড়া মৃদু শীতল হয়েছে। ডান হাতে কফির মগে চুমুক দিয়ে কাজে মন দিচ্ছে। কফির মগ সাইড টেবিলে রেখে কিছু মেল চেক করল সে। এই কাজের মস্তিষ্ক বেশি সময় কাজে রইল না। রিসোর্ট ম্যানেজার আজকে প্রোগ্রামের কিছু ছবি দিলেন। চুপ করে দাঁড়িয়ে কথা বলার সময় জেইনের সাথে কিছু ছবি দেখে স্পর্শ গালের নিচে হাত রেখে ফিক করে হাসল। চোখটা যেন ঝলঝল করে ওঠে। মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে ল্যাপটপ বন্ধ করে বিছানায় ঠেস দিয়ে বসে স্পর্শ।
মনে মনে খুব ভয়ঙ্কর চিন্তায় বলে, আচ্ছা, আজ যদি জেরিন নামক মেয়েটার বিয়ে হয়ে যেত, আমি স্পর্শ মেহরাব কি করতাম? দেখা কি হতো আমাদের? উনি নিশ্চয়ই ভালো থাকতেন না। আচ্ছা, জেরিন কি আমাকে খুঁজে পেত? যা হয়েছে ভালোই হয়েছে, সামনে কি হবে ওপরওয়ালাই জানেন। আসবো স্যার। দরজায় পিএ সাদ ইসলামের গলা পেয়ে নড়েচড়ে বসে স্পর্শ। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ আসো। সাদ মৃদু হেসে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। বিছানার কাছাকাছি দাঁড়িয়ে গলা ঝেড়ে আস্তে করে বলে, স্যার, বড় সাহেব কল করেছিলেন। কাল একটা মিটিং আছে, আর সেটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। স্পর্শ কফির মগে শেষ চুমুক দিয়ে ভ্রু উঁচিয়ে শান্ত গলায় বলে, মিটিংটা কখন হবে? সাদ বেশ উৎসাহিত হয়ে বলে, সকাল 10টায় মিটিং, তারপর বিকেলের দিকে একটা কনফারেন্স আছে। কিছু ডিজাইন দেখালে আমাদের কাজ শেষ। কয়েকদিন পর ভাগ্যের জোরে স্পর্শ আর জেরিন বাধা পড়ে এক নতুন সম্পর্কে। জেরিনের সাথে কাটানো সময়গুলো ভুলতে না পেরে ঢাকা থেকে স্পর্শ ফিরে আসে জেরিনের কাছে। মনের কথা জানিয়ে জেরিনকে বিয়ে করে সে। একটা সময় পরিবারও মেনে যায়। জেরিন স্পর্শকে দেখে অবাক হয়, এত কিছু জেনেও সে আজ এত আপন তার। ভালো থাকুক ভালোবাসা। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।